খেলনা পিস্তল আর চাকু নিয়ে ব্যাংক জিম্মি, ৩ ডাকাতের আত্মসমর্পণ। ৭১-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার আহ্বান। অদম্য প্রাণে নতুন বাংলাদেশের স্বপ্ন, জুলাই বিপ্লবে বীরদের স্বীকৃতি দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখা ৪ ঘণ্টা জিম্মি করে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে ডাকাত দল। উদ্ধার করা হয়েছে ৪টি খেলনা পিস্তল, ৪টি চাকু ও একটি ড্রিল মেশিন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডাকাতরা ভাঙতে পারেনি ব্যাংকের ভল্টও। গ্রাহক ও কর্মকর্তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে একদল ডাকাত। এমন খবরে হইচই পড়ে যায় এলাকায়। ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ব্যাংকের গেটে তালা দিয়ে দেয়। পরে পুলিশ ও র্যাব এসে পুরো ভবন ঘিরে ফেলে। যোগ দেয় সেনাবাহিনীও। এই কেসি গেট লাগানোর পর আমরা যখন অনেক জনতা হয়ে গেছে তখন তারা ভয় পেয়ে ভিতরে চলে গেছে। একজন লাল গেঞ্জি পরা, একজন কালো মুখোশ পরা দাঁড়িয়ে এরকম অস্ত্র হাতে আমাদেরকে, এই যে ভাইও ছিল, উনি মানে সরাসরি হুমকি দিল যে এখান থেকে চলে যায়, নাহলে গুলি করে দিব। স্থানীয়রা জানান, ডাকাতির খবর এলাকার মসজিদে মাইকিং করে জানানো হয়। দুপুর ২টার দিকে আপনার আমাদের এই চুনকুটিয়া বড় মসজিদ থেকে অ্যানাউন্স করা হয়েছে যে রূপালী ব্যাংকের আমাদের এই যে পাকাপুল শাখার এখানে আপনার ডাকাত পড়ছে। তারপর আমরা এখানে এসে এলাকার লোকজনকে নিয়ে আমরা এই পুরো এলাকাটা ব্যারিকেড দিই। তারপরে প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জিম্মিদেরকে কোনো রকম ক্ষতি ছাড়া উদ্ধার এবং ডাকাত দলকে আত্মসমর্পণে বাধ্য করে যৌথ বাহিনী। বিকেল 5:30টার দিকে আত্মসমর্পণ করে ৩ ডাকাত। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়, প্রথমে তারা চিরকুট লেখে আত্মসমর্পণের কথা জানায়। আত্মসমর্পণের পর তাদের কাছ থেকে ৪টি খেলনা পিস্তল, 2টি চাকু এবং একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যায় যৌথ বাহিনী। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের সাইডলাইন বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় পারস্পরিক সম্পর্ক জোরদার করতে একমত পোষণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্ব দেবে দুই দেশ। বৈঠকে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা। দেশ চালাচ্ছে এখন বিপ্লবের পথ ধরে আসা সরকার। কিন্তু যাদের ত্যাগে নতুন এক ভোর পেল বাংলাদেশ, কেমন আছেন তারা, জানাচ্ছেন আলী আহমেদ। যখন আসছি তখন এই লাঞ্চে গোলাগুলি শুরু হয়ে যায়। মঞ্জয় মল্লিক কাজ করেন সাভার প্রেস ক্লাবের পিয়ন হিসেবে। কাজের মাধ্যমে সবার মন জয় করতে পারলেও ৫ আগস্ট পুলিশের মন জয় করতে পারেননি তিনি। পরিচয় দেওয়ার পরও তাকে সরাসরি গুলি করে পুলিশ। ডান হাত হারাতে হয় তাকে। বাসার মেন দায়িত্বটাই ধরে রাখছে মা। আমি চাইছিলাম যে আমি ধরবো, কিন্তু বাসার হালটা ধরতে পারলাম না। ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বলা যায় যে বাংলাদেশ ইতিহাসে একটি কালো। লুৎফুল এলাহি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। ১৫ জুলাই উপাচার্যের ভবনে বিপ্লবী শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে গেলে রক্ষা পাননি নিজেও। পুরো শরীর ঝাঁঝরা হয় গুলিতে। এখনো বহন করছেন ৬৫টি স্প্লিন্টার, হারিয়েছেন একটি চোখ। আমার 3টি পর্যায়ে যেতে হলে প্রায় 30 লক্ষ টাকা, এবং যাদের 2টি চোখ এরকম দৃষ্টিহীন হয়ে আছে তাদের কথা চিন্তা করি।
যে তারা কিভাবে খরচটা বেয়ার করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দৃষ্টি হারায় ৫ শতাধিক মানুষ। পঙ্গু হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হওয়াদের ২১ জনেরই কেটে ফেলা হয়েছে হাত কিংবা পা। এখনও ভর্তি আছেন ৮১ জন। ঢাকা মেডিকেলেও চলছে বিপ্লবীদের চিকিৎসা। ১৩ নভেম্বর সুচিকিৎসার দাবিতে আন্দোলন করে নতুন ভোর আনার কারিগররা, কিন্তু এরপরও কি তারা সুচিকিৎসা পাচ্ছেন? আমার সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে, আমি এখানে পড়ে আছি। এখন আর কেউ খবর নিতেছে না যে আমরা কিভাবে চলি, কিভাবে আসি। আমাদেরকে আপনারা কেন এত আশ্বাস দিচ্ছেন? সুচিকিৎসা বলতে কি বোঝায়? আন্দোলন ঘিরে রক্তপাত, লাশের সারি সহ নানান বিভৎসতায় ট্রমায় ভুগছেন ২২,০০০ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের অন্তত ৭০% বিষণ্ণতা ও হতাশায় ভুগছেন। বিশেষ করে যাদের অঙ্গহানি হয়েছে তাদের অবস্থা ভয়াবহ। ঘুমের প্যাটার্নে তারা বারবার ওই ফ্ল্যাশব্যাক হয়, ওগুলো চলে আসে, তারা রেজিস্ট করতে পারে না, অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও চলে আসে। তাদের একটা সম্ভাবনা আছে গুরুতর মানসিক রোগের দিকে চলে যাওয়ার। আর যারা শহীদ হয়েছেন তাদের স্বজনদের প্রতিটি দিন কাটছে হারানোর বেদনায়। আমার বাবার গুলিটা এখান থেকে লেগে পিছন থেকে বের হয়ে যায়। আমার একটাই সন্তান, আমার আর কোনো সন্তান নাই। শহীদ পরিবারের দাবি, গেজেট প্রকাশের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হোক বিপ্লবী বীরদের, বাড়ানো হোক আর্থিক অনুদানের পরিমাণ। এখন পর্যন্ত সরকারিভাবে আমার সন্তানেরা স্বীকৃত হয়নি যে তারা 24-এর শহীদ। এখন পর্যন্ত আপনার গেজেট প্রকাশিত হয়নি। শুধু আমার ছেলে না, যারা শহীদ হয়েছে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রীয় মর্যাদা, এবং যারা আহত আছে তাদের দ্রুত চিকিৎসা, এটা আমি এক শহীদের পিতা হিসেবে আমার দাবি। জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের দেখভাল করতে গড়ে তোলা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, দ্রুত ও সঠিকভাবে অর্থ বন্টন করতে কাজ করছেন তারা। তাদের কাছে তো আমাদের ফান্ড বা সহযোগিতা পৌঁছাবে, এটা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। বরং আমাদের প্রত্যেক শহীদ পরিবার এবং আহতদের দৌড় গোড়ায় যেতে, তাদের যেন আমাদের কাছে আসতে না হয়। যে স্বপ্নে রক্ত দিয়েছে সাহসীরা, সেই স্বপ্নের দেশ গড়তে কাজ করতে হবে সবাই মিলে। তবে সবার আগে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে বলে মনে করেন নতুন দিনের নায়করা। আলী আহমেদ, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30টায় ২১-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই এস আলম গ্রুপ লুটে নিয়েছে ১১০০ কোটি টাকা। ৫৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাক্তাই শাখা থেকে এস আলম গ্রুপ লুট করেছে ১,০৯২ কোটি টাকা। ঋণের নামে এই অর্থ লুটপাট হয়েছে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসারুল আলমের নেতৃত্বে। ব্যাংক লুটের ঘটনায় জড়িত ৫৮ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। হাসিনা সরকারের ১৫ বছরে ব্যাংক খাত থেকে লুট হয়েছে ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবার সংশ্লিষ্টরা লুট করে অন্তত ১০ বিলিয়ন ডলার। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান বলছে, এস আলমের ছেলে আহসানুল আলম চেয়ারম্যান থাকাকালীন তার সহায়তায় ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাক্তাই শাখা থেকে লুটপাট হয় ১,০৯২ কোটি টাকা। জড়িত ব্যাংকটির সাবেক এমডি, পরিচালক সহ ৩৪ কর্মকর্তা। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে দিয়েছে। ঋণের নামে দুঃসম্পর্কের আত্মীয় গোলাম সারোয়ার চৌধুরীর মেসার্স মুরাদ এন্টারপ্রাইজকে ব্যবহার করেন এস আলম। জড়িত ৫৮ জনকে আসামি করে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে ১,০৯২.৪৬ কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের ১৪ জন এবং এস আলমের ২ ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা এস আলম ও তার পরিবারের সদস্যদের ১২৫টি অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে বিশেষ জজ আদালতে আবেদন করেছে দুদক। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।
ব্যাবিলন গ্রুপের বার্ষিক সাহিত্য ম্যাগাজিন কথকতার ১৯তম সংখ্যার মোড়ক উন্মোচন উৎসব হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে ব্যাবিলন গ্রুপের কর্পোরেট অফিসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, শিক্ষক ও শিল্পী ডক্টর রাজিয়া সুলতানা খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোশাক কারখানাটির পরিচালক মণ্ডলীর সদস্যরা। সাহিত্য ম্যাগাজিনটির সম্পাদকের দায়িত্ব পালন করেন ব্যাবিলন গ্রুপের পরিচালক এস.এম. ইমদাদুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাবিলন কথকতার ১৮তম সংখ্যার সেরা লেখক লেখিকাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। নাটোরের লক্ষ্মীপুরে কাঁঠালবাড়িয়া গ্রামে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ভেষজ রোজেলা চা। লাভজনক হওয়ায় কদরও বেড়েছে। ২০১৯ সালে ওষুধি গুণে ভরা এই চায়ের বাণিজ্যিক চাষ শুরু করেন শহীদুল ইসলাম। চাহিদা বাড়ায় প্যাকেটজাত চা অনলাইনেও বিক্রি করছেন এখন। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঔষধি গ্রাম খ্যাত কাঁঠালবাড়িয়ার ভেষজ চাষী শহীদুল রোজেলা চাষ করেন। শুরুর দিকে আপ্যায়নের মাধ্যমে এর গুণ সম্পর্কে প্রচার করতে থাকেন তিনি। গত বছর ৬ বিঘা করছিলাম, তাও আমার ১ মাস আগে আমার রোজেলা শেষ। তো এবছর ১০ বিঘা আমার নিজস্ব আছে, আরো ৩-৪ জনে অল্প কিছু কিছু করাইছি। আমার বাবা রোজেলা চায়ের প্রথম বাণিজ্যিকভাবে চাষ উদ্ভাবন শুরু করে। এরপর থেকে এটার চাহিদা দিন দিন মোটামুটি সব দিক থেকে অনেক ভালো চলতেছে। স্থানীয়ভাবে এর নাম চুকাই বা চুকুর বা টক ফল, যা ইংরেজিতে রোজেলা নামে পরিচিত। এর চারা গাছ থেকে কলি নিয়ে বীজ ফেলে পাপড়ি ধুয়ে সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করা হয়। রোজেলার চাষ বেড়ে যাওয়ায় স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। রোজেলা চা আসার পরে আমরা একটা কর্মস্থল খুঁজে পেয়েছি। রোজেলা চা আসার পর থেকে মনে করেন যে আমরা কাজকাম করি। রোজেলা চাষ দিয়ে আমরা অনেকেই কাজকর্ম করি। এছাড়া এখন অনেকেই রোজেলা চাষ করছেন। এই চায়ের চাহিদা বেশির জন্য আমি এবার ১০-২০ জন করছি। এই চা খায় অনেকে লাভবান হচ্ছে, উপকারিত হচ্ছে। এদিকে রোজেলা চা পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া উচ্চ রক্তচাপ, রক্তের তারল্য সংকট, রক্তের অতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় সমাদৃত বলে জানান চিকিৎসকেরা। এই যে ওষুধের চা পানের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম, যেটা রোগ আমাদের নিয়ন্ত্রণের যে সিস্টেমটা, সেই ক্ষমতাটা বৃদ্ধি পাবে। জেলা কৃষি কর্মকর্তা জানান, শহীদুলকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি অন্য কৃষকদেরও রোজেলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উনি এখানে বাজারে সরবরাহ করছেন, বিভিন্ন উদ্যোক্তার কাছে এটাই নিয়ে যাচ্ছেন। আমরা চাচ্ছি এই রোজেলা যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করে যাচ্ছি। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আর এর সাথে শেষ করছি ২১ সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। খেলনা পিস্তল আর চাকু নিয়ে ব্যাংক জিম্মি, ৩ ডাকাতের আত্মসমর্পণ। ৭১-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার আহ্বান। এবং অদম্য প্রাণে নতুন বাংলাদেশের স্বপ্ন, জুলাই বিপ্লবে বীরদের স্বীকৃতি দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।